গোপাল ভাঁড় নামটা শুনলেই কেমন একটা হাসির আমেজ চলে আসে, তাই না? কিন্তু আচ্ছা, তিনি কি শুধুই একজন হাসির যোগানদার ছিলেন, নাকি তার হাসির আড়ালেই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক ধারালো অস্ত্র? চলুন আজ আমরা তার দুটো বিখ্যাত গল্পের মধ্যে দিয়ে এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। গল্পের শুরুটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়, আর এখানেই আমাদের নায়ক গোপাল ভাঁড়ের সাথে পরিচয়। কিন্তু একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, তিনি শুধু রাজাকে হাসানোর জন্য ছিলেন না, এর চেয়েও অনেক বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ ক্ষুরধার বুদ্ধির সমাধানকারী। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী আর লোভী মহাজনদের জগতে কখনো কখনো একমাত্র ভরসা হয়ে ওঠেন একজন বিদূষকই। এই কথাটা কিন্তু আজকের আলোচনার একেবারে মূল সুর। গোপাল ঠিক এমনই একজন ছিলেন, সাধারণ অসহায় মানুষের পক্ষে এক অসম্ভাব্য রক্ষাকর্তা, যিনি একাই বড় বড় ক্ষমতাশালীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখতেন। তো এই গোপাল ভাঁড় আসলে কে ছিলেন? অষ্টাদশ শতাব্দীর বাংলার এক কিংবদন্তি তিনি। তার কাজটা শুধু লোক হাসানোতেই থেমে থাকেনি, মানে তিনি তার প্রখর বুদ্ধিমত্তা দিয়ে এমন সব সমস্যার সমাধান করতেন যা তাকে সাধারণ মানুষের কাছে এক প্রকার ন্যায়ের প্রতীক করে তুলেছিল। আচ্ছা, চলুন তাহলে আমাদের প্রথম গল্পে ঢোকা যাক। এটা হলো লোভ আর বুদ্ধির মধ্যে এক অসাধারণ লড়াইয়ের গল্প। গল্পের মূল ঝামেলাটা কিন্তু খুব সাধারণ। একদিকে একজন অসহায় গরিব কৃষক, আর তার ঠিক উল্টো দিকে এক নির্দয় লোভী মহাজন। ঘটনাটার শুরু কিন্তু খুব সামান্য একটা ধার দিয়ে। কৃষকটি মহাজনের কাছ থেকে নিয়েছিল মাত্র ২৫ টাকা। ভাবুন একবার, খুবই ছোট একটা অঙ্ক, তাই না? কিন্তু গোলমালটা বাঁধল ৩ মাস পর। মহাজন সেই ২৫ টাকার বদলে একেবারে ৫০০ টাকা দাবি করে বসল। এখান থেকেই বোঝা যায় যে মহাজনের লোভটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে কৃষকটা গেল গোপালের কাছে। আর গোপাল তাকে কি পরামর্শ দিল জানেন? এক কথায় একটা অদ্ভুত আর আপাতদৃষ্টিতে আত্মঘাতী পরিকল্পনা। ভাবা যায় রাজসভায় বিচারকের সামনে গিয়ে ছাগলের মতো ডাকতে হবে। যা ভাবা তাই কাজ। রাজসভায় শুরু হলো এক অদ্ভুত বিশৃঙ্খলা। মহাজন তো রেগে একেবারে আগুন, আর রাজা কৃষ্ণচন্দ্র বিভ্রান্ত। কৃষক তো কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না, শুধু ব্যয় ব্যয় করেই চলেছে। আর ঠিক এইখানেই গোপালের বুদ্ধির আসল খেলা। রাজা ভাবলেন বেচারা কৃষক হয়তো শোকে দুঃখে পাগলই হয়ে গেছে, তাই তিনি মানবিকতার খাতিরে মামলাটাই খারিজ করে দিলেন, আর কৃষকও ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে গেল। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এখানে একটা দারুণ মোড় আছে। দেখা গেল কৃষকটিকে যতটা অসহায় মনে হচ্ছিল সে ততটাও নয়। সে এবার গোপালকেও ঠকানোর ফন্দি আটল। কিন্তু গোপালের সাথে চালাকি সে তো এক ধাপ এগিয়েই থাকে। যখন কৃষক পারিশ্রমিক দেওয়ার বদলে গোপালের সামনেও সেই ছাগলের ডাক শুরু করল, গোপাল খুব শান্তভাবে পকেট থেকে সেই সই করা দলিলটা বের করল। আর তখনই কৃষক বুঝতে পারল যে সে নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। গোপাল এভাবেই তাকে একটা বড় শিক্ষা দিল, কথা দিলে সে কথা রাখতে হয়। চলুন এবার দ্বিতীয় গল্পে যাই। এবারে লড়াইটা কিন্তু কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে না, বরং রাজসভার ভেতরে বাসা বাঁধা একটা বড়সড় দুর্নীতির বিরুদ্ধে। এখানকার চক্রান্তটা কিন্তু বেশ জটিল আর পরিকল্পিত। মন্ত্রীরা প্রথমে একটা ভুয়া সংকট তৈরি করল, মানে কাশ্মীরে ভূমিধসের গুজব ছড়াল। তারপর রাজকোষ থেকে টাকা বের করল, আর সবশেষে আসল ব্যবসায়ীদের পথ আটকে দিয়ে নিজেদের কেনা সস্তা জিনিস অনেক চড়া দামে বাজারে ছাড়ল। বুঝতেই পারছেন, পুরো দুর্নীতিটা ধাপে ধাপে সাজানো। কিন্তু গোপালের চোখকে কি আর ফাঁকি দেওয়া যায়? সে ঠিকই আঁচ করল যে কোথাও একটা বড় গড়বড় হচ্ছে। সে নিজেই তখন এই রহস্যের তদন্তে নেমে পড়ল। আর তারপরেই রাজসভায় সেই নাটকীয় মুহূর্তটা এলো। গোপাল একদিকে মন্ত্রীদের আনা ৫,০০০ টাকার শালটা রাখল, আর তার পাশেই রাখল মাত্র ২৫ টাকায় কেনা একটা আসল কাশ্মীরি শাল। দামের এই আকাশ পাতাল তফাৎ দেখেই রাজার কাছে পুরো জালিয়াতিটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর সবশেষে যখন গোপালের ধরে আনা এক সহযোগী রাজসভায় দাঁড়িয়ে সবটা স্বীকার করে নিল, তখন তো আর কিছুই বাকি রইল না। এটা প্রমাণ হয়ে গেল যে গোপালের সন্দেহ ১০০% সত্যি ছিল। গল্পের শেষে যা হওয়ার তাই হল। ন্যায় বিচার হল, দুর্নীতিবাজ মন্ত্রীরা তাদের শাস্তি পেল, আর সাধারণ মানুষ আবার ন্যায্য দামে ভালো জিনিস কেনার সুযোগ ফিরে পেল। তাহলে এই দুটো গল্প থেকে আমরা গোপালের বিচার পদ্ধতি নিয়ে ঠিক কি বুঝতে পারলাম? চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই টেবিলটা দেখলেই গোপালের বুদ্ধির একটা দারুণ ছবি পাওয়া যায়। পরিস্থিতি অনুযায়ী সে কিভাবে নিজের কৌশল বদলে ফেলছে দেখুন।
প্রথম গল্পে তার অস্ত্র ছিল অদ্ভুত যুক্তি আর একটু ছলনা, আর দ্বিতীয় গল্পে সে পুরোপুরি নির্ভর করেছে বাস্তব প্রমাণের ওপর। প্রতিবারই সে একেবারে নিখুঁতভাবে প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়েছে। আর এটাই হলো গোপালের মূল দর্শন। তার আসল প্রতিভা হল প্রতিপক্ষের তৈরি করা ফ্লড সিস্টেমকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করা। মানে তিনি একজন ন্যায় বিচারের দূত, যিনি অন্যায়ের জবাব অন্যায়কারীর ভাষাতেই দিয়ে থাকেন। গোপালের মতো চরিত্ররা আমাদের একটা বেশ কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কি কখনো কখনো নিয়ম ভাঙাটা জরুরি হয়ে পড়ে? আর যদি পড়েই, তাহলে সেই সীমাটা ঠিক কোথায় টানা উচিত? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।